নমস্কার, আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। এই ভিডিওতে আমার সাথে উপস্থিত আছেন বদরপুর শহরের একজন সুনামধন্য শিক্ষিকা মঙ্গলা দত্ত রিমি মহাশয়া। তিনি খুব ভালো সাহিত্য চর্চা করেন, কবিতা লিখেন, কবিতা আবৃত্তি করেন। তো আমি এসেছি ওনার কাছে আজকে ওনার কবিতা আবৃত্তি শুনতে। তো যারা সাহিত্য ভালোবাসেন, সাহিত্য চর্চা করেন, তাদের এই ভিডিও ভালো লাগবে। যারা কবিতা ভালোবাসেন তাদেরও এই ভিডিও ভালো লাগবে। তো কিরকম আছেন ম্যাডাম? খুব ভালো, নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যারকে আজকের এই পডকাস্ট শোয়ে আমাকে ডাকার জন্য। স্যার আমার নামটা উল্লেখ করেছেন। আমি মঙ্গলা দত্ত রিমি, বদরপুর শহরেই জন্ম, এখানেই বেড়ে ওঠা। পেশায় আমি একজন শিক্ষিকা, তার সঙ্গে সাহিত্য চর্চা করি টুকটাক, নিজের মতো করে কবিতা লিখি। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি একটা টান, মাতৃভাষার প্রতি একটা মায়া, সেখান থেকেই আমার সাহিত্য চর্চা শুরু এবং চলছে নিজের মতো করে। আপনার সাহিত্য চর্চার শুরু বা এই যে যাত্রা, কিভাবে সাহিত্য চর্চায় আসলেন? সাহিত্য চর্চায় আসাটা মূলত অনুপ্রেরণা আমার মার থেকে পাই। আমি একদম ছোট বয়সে যখন সম্ভবত ক্লাস 7-এ পড়ি, আমি প্রথম কবিতা লিখেছিলাম। শারদীয়া দুর্গাপূজা সামনে ছিল। একদিন দুপুরবেলা মা ঘরের রান্নার কাজ করছেন, আর আমি মার সাথে রান্না করে বসে বসেই আমার একটা অভ্যেস ছিল, আমি ছুটির দিনে আঁকাবুকি করতাম বা নিজের মতো করে কিছু লিখতাম, যাই আসে লিখতাম। তো এইভাবে লিখতে লিখতে আমার মাথায় আসলো যে দুর্গাপুজো নিয়ে কবিতা লিখবো। ছোটবেলা থেকে সুকুমার রায়কে পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়েছি, মায়ের মুখেও কবিতা শুনেছি। সেখান থেকেই আমার প্রথম পদক্ষেপ যাকে বলে, লেখলাম। লেখার পর মাকে শোনালাম, মা বললেন খুব ভালো হয়েছে, এবং সেখান থেকেই আমার প্রথম কবিতা লেখার জার্নিটা শুরু হয়। যদিও স্ক্রিপ্টটা এখন নেই, না হলে আপনাকে শোনাতাম আমার প্রথম কবিতা, হারিয়ে গেছে অনেক বছর আগেই। আর মাতৃভাষার প্রতি টানটা আমার মায়ের থেকে আমি অনুপ্রাণিত হই, কারণ মা একজন সমাজসেবী হিসাবে অনেক দীর্ঘ বছর ধরে কাজ করেছেন, এখনো যতদূর সম্ভব চেষ্টা করেন সবার সাথে সহযোগিতায় থাকতে, কাজ করতে। মাতৃভাষা আন্দোলনের সাথে আমার মা জড়িত ছিলেন, সেখান থেকে আমার মার মধ্যেও একটা ভাষার যে টান বা ভাষার প্রতি যে আত্মবলিদানের একটা ভাব, সেটা আমার মার মধ্যে এখনো প্রচন্ড কাজ করে। সেখান থেকেই আমার প্রথম অনুপ্রেরণা। ছোটবেলা থেকেই বাংলা ভাষাকে প্রচন্ড ভালোবাসি, নিজের মাতৃভাষা। মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান, সেই প্রথম সূচনা এখান থেকেই। মায়ের মুখের শোনা কবিতা, মায়ের অনুপ্রেরণা বা নিজের সাহিত্যের প্রতি যে টান, সেখান থেকে কবিতা লেখা। ধন্যবাদ। আমরা আপনার গলায় কবিতা আবৃত্তি শুনবো, স্বরচিত কবিতা শুনবো, তারপরে বাকি যারা কবি আছেন তাদের কবিতা আমরা আবৃত্তি শুনবো। তো স্বরচিত কবিতা দিয়ে শুরু করছি। শুরুতে কি শোনাবেন? প্রথমে বলে রাখি, আমি বাচিক শিল্পী নই। স্যার একটু বেশি বলছেন, আমি খুব ভালো আবৃত্তি করতে পারি না, নিজের মতো করে বলি যা আসে। প্রথম যেটা বলবো, আমার নিজের লেখা একটি অনুকবিতা, সেটা হচ্ছে বেপরোয়া। যে ছেলেটার ফর্সা গায়ের রং রোদে পুড়ে ম্লান হয়ে যায়, সারা গায়ে ফুটে ওঠে ঘামের গন্ধ, দুঃসাহসী 18 হয়ে ওঠে 38। ছেলেটা ভুলে যায় রঙিন বসন্ত, কোকিল পাখির স্বরূপ ধারণ করে আপনজনেরা। এক বুক কষ্ট আর জীবনের সাথে লড়ে যাওয়া ছেলেটা আর যাই হোক বেপরোয়া হতে পারে না, আর যাই হোক বেপরোয়া হতে পারে না। ধন্যবাদ। অসাধারণ কবিতা। আমরা আপনার স্বরচিত কবিতা আরো কয়েকটা শুনতে চাই। আপনি মোট কতটি লিখেছেন কবিতা? এখন পর্যন্ত আমি ঠিক গণনা করে আপনাকে এখন সংখ্যাটা বলতে পারছি না, বেশ কিছু লিখেছি। তার মধ্যে আমার প্রায় 100টার কাছাকাছি কবিতা হারিয়ে গেছে। হারিয়ে গেছে বলতে খেলার ছলে আমার ছেলে কবিতার খাতাটা, আমি ঘরে ছিলাম না, আমি ডিউটি থেকে এসে দেখি ও খেলছে, কাগজ ছিঁড়ছে। প্রথমে লক্ষ্য করিনি, পরে দেখলাম আমার বেশ বড়সড়ই 2টা ডায়েরি একদম ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেখান থেকে আর একটা খাতা অনেক আগেই হারিয়ে গেছে, সেটা অনেক বছর হয়ে গেছে। তো মোটামুটি 3টে খাতা মিলিয়ে যদি আমি এক জায়গায় করতাম, তাহলে
100-র কাছাকাছি, 100 না হলেও 100-র কাছাকাছি কবিতা থাকতো। আচ্ছা। অনেক কবিতার এখনো মানে রেশগুলো আমার মনে লেগে আছে, শব্দগুলো এখন হয়তো মনে নেই। একটা লিখেছিলাম রবীন্দ্রনাথকে প্রচন্ড ভালো লাগার একটা স্থান, শ্রদ্ধার একজন কবি, ওনাকে ছাড়া বাংলা সাহিত্য অসম্পূর্ণ। ওনারই ভাষাকে অনুকরণ করে চেষ্টা করেছিলাম, যদিও আমি বড় মাপের কবি নই, যে ভোরের বাতায়নে একটা কবিতা লিখেছিলাম। ভোরের বাতায়নে বসি আপনারে হেবির, উন্মুক্ত গগন মাঝে নিজেকে বিলাইয়া দাও, এরকম কিছু একটা ছিল, এখন মনে নেই। তো এখন পর্যন্ত বেশ কয়টাই লিখেছি, কিন্তু বর্তমানের কবিতাগুলো আমি এখনো আপনাকে ঠিক অ্যাকুরেট সংখ্যা বলতে পারবো না কতখানি, মানে কতটা লিখেছি। বেশ কিছু লিখেছি, তার মধ্যে অনুকবিতাটাই একটু বেশি। ঠিক আছে, আমরা আরো দুই একটি স্বরচিত কবিতা শুনবো, তারপরে আমরা অন্য প্রসঙ্গে যাব। নিশ্চয়। একটা বলছি, আরেকটা অনুকবিতা 6 লাইনের, উচ্ছিষ্ট, যেটা প্রকাশ হয়েছে অনলাইন সাহিত্য পত্রিকা মুক্তমঞ্চ থেকে। সেটা 2024-এ প্রকাশিত হয়েছিল। সেটা বলছি, উচ্ছিষ্ট। যাকে তুমি উচ্ছিষ্ট বলে ফেলে দাও, রোজ সেই উচ্ছিষ্ট গ্রহণে বেঁচে আছে কত নিষ্পাপ প্রাণ। যে উচ্ছিষ্ট তোমার কাছে অবহেলিত, সেই উচ্ছিষ্ট খাবারে কখনো গ্রহণ লাগে না। যে উচ্ছিষ্ট দেখে তুমি ঘেন্না প্রকাশ করো, সেই উচ্ছিষ্টই তাদের অমৃত। তারা মাতাল হয়ে খাবার ফেলে না, খাবারের তাগিদে মাতাল হয়ে ঘুরে বেড়ায়, খাবারের তাগিদে মাতাল হয়ে ঘুরে বেড়ায়। আপনার কবিতায় যে শব্দগুলো ব্যবহার করেছেন, আশা করি দর্শকগণেরা মন কাড়বে। আমি চেষ্টা করি খুব সহজ সরল শব্দ ব্যবহার করতে, যাতে পাঠকের কাছে পৌঁছতে পারি। আচ্ছা, সেটাই। আপনি কি বাংলা সাহিত্যের একজন ছাত্রী? পড়াশোনা কি বাংলা সাহিত্য নিয়ে? হ্যাঁ, আমার বাংলা বিভাগ থেকেই আমি স্নাতকোত্তর করি। আচ্ছা। আমার খুব প্রিয় নবীনচন্দ্র কলেজ থেকে। আচ্ছা। সেখানে আমি আমার বাংলা সাহিত্য চর্চাটা যদিও খুব ছোটবেলা শুরু হয়েছিল, বেশ কিছু বছর আমি এই জায়গা থেকে সরে গেছিলাম। মনে কবিতা আসতো, কিন্তু লেখা হয়ে উঠতো না বা সময় পেতাম না চর্চার। একটু ব্যক্তিগত জীবনে একটু কাজের চাপে আমি চাকরি সূত্রেও এখানে ছিলাম না, আমার যেহেতু অন্য জায়গায় পোস্টিং ছিল। তো এই একটা মাঝখানের 4-5টা বছর আমি একদম মোটেই লেখালেখি করতে পারিনি। যখন আমি কলেজে পড়ি বাংলা বিভাগে, যখন আমার স্নাতকের আমি অ্যাডমিশন নেই, সেখান থেকেই আমার আবার কবিতা চর্চাটা শুরু হয় এবং মাঝখানে আবার বন্ধ হয়ে যায়। আবার এখন এই 1.5-2 বছর থেকে আবার চেষ্টা করছি নিজের মতো করে। আপনি যদিও উল্লেখ করেছেন কবিতা লেখা, এই কবিতা লেখা কবে থেকে আপনি শুরু করেছেন? শুরুটা আমার সেই ছোটবেলাতেই। আচ্ছা। তারপর চলে বেশ কিছু বছর। আমি যখন 8, 9, 10-এ পড়ি, মাধ্যমিক দেই, উচ্চ মাধ্যমিক দেই, স্কুলের পত্রিকা, তারপর কলেজের ওয়াল ম্যাগাজিন, সেখানে আমার এই পত্রিকাগুলোতে আমার কবিতা আমি দিই। আর কবিতা ছাড়াও আমি ছোট গল্প, আমার বিশেষ পছন্দের একটা বিষয়, আমার ভীষণ প্রিয় ছোট গল্প, উপন্যাস, নাটক। সেখানে আমি একটা নিবন্ধ লিখেছিলাম ওয়াল ম্যাগাজিনে। একটা কবিতা ছিল, সেদিন সন্ধ্যা। আচ্ছা। তো কবিতাটা আমার সম্পূর্ণটা মনে নেই, আমি 4টে লাইন বলছি। সেদিন সন্ধ্যা, কুয়াশার প্রথম স্পর্শে সেদিন সন্ধ্যা, তোমার আমার মনের কোণে সেদিন সন্ধ্যা। তটিনী তরঙ্গে বয়ে যাওয়া জলপ্রপাতের মতো সেদিন সন্ধ্যা, টিমটিম করা ধ্রুবতারার মতো উজ্জ্বল সেদিন সন্ধ্যা, তোমার আমার মনের কোণে সেদিন সন্ধ্যা। অসাধারণ, এক কথায় অসাধারণ কবিতা। স্বরচিত আরো 2-1টি কবিতা শুনতে চাইবো, কি শোনাবেন? নিশ্চয়। স্বরচিত অনুকবিতা 2টা পড়লাম। একটা কবিতা এখন যেটা আমি শোনাবো, এটা ওই যে বললাম যে শুরু করে ছেড়ে দেওয়া, আবার শুরু, সাহিত্যের প্রতি একটা টান, সেখান থেকে আমার এই কবিতার নামে স্মৃতি আর সাহিত্য শিরোনাম। কারণ কিছু স্মৃতিরা আমাদের মনে কড়া নাড়ে, সেই কড়া নাড়া থেকে আবার আমাদের জাগ্রত হয় কবি ভাব, চেতনা, সেখান থেকেই আমার কবিতা লেখা। কবিতাটা লিখেছিলাম আমি 2023
24 জুলাই 2023-এ, স্মৃতি আর সাহিত্য। আজও মনে পড়ে হাজার লোকের ভিড়ে সেই চেনা মুখ, আজও মনে পড়ে সেই চেনা মুখ। মনে পড়ে ঘড়ির ঘুরন্ত কাঁটা আর টিকটিক করে বয়ে চলা সময়, অতীত আর ভবিষ্যতের লড়াইয়ে হারিয়ে যাওয়া বর্তমান, হারিয়ে যাওয়া বারান্দা আর আইসক্রিমের চেনা স্বাদ। মনে পড়ে শরৎ আর সাহিত্য। জীবনের বনলতা নাটোরের পাড়ায় আজও ঘুরে বেড়ায়, জীবনের বনলতা নাটোরের পাড়ায় আজও ঘুরে বেড়ায়। অসাধারণ। ধন্যবাদ। আপনি কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন আপনি শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের জন্য হ্যাঁ। অনেক কিছু লিখেছেন। হ্যাঁ। তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে লেখা একটি কবিতা কি আমরা শুনতে পারি? নিশ্চয়। আমি আমার ছাত্রছাত্রীদের জন্য যেটা লিখেছি, হ্যাঁ। শুধু ছাত্রছাত্রী বলবো না, আচ্ছা। আমি আমাদের যে সহকর্মীরা আছেন, বন্ধু বান্ধবীরা আছেন, যারা এই শিক্ষকতার সাথে জড়িত, সবার উদ্দেশ্যেই, শিক্ষক সমাজ এবং ছাত্রছাত্রীর জন্য একটা কবিতা লিখেছি। আমার খুব মনে হয়, আমরা যেহেতু, আমি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা, আমরা সারাদিন কচিকাঁচাদের মধ্যে কাটাই, কিন্তু আমরা আমাদের ব্যস্ততায় ওদের অনেক কথাই শুনি, অনেক গল্প শুনি, কিন্তু এটা কোনোদিনও লক্ষ্য করি না যে ওদের গল্পটাও কিন্তু বাস্তব হতে পারে, ওদের গল্পেও প্রাণ আছে। সেখান থেকেই আমার এই কবিতাটার শিরোনামটাও আমি ওদেরকে মাথায় রেখে ওদের কথা চিন্তা করে দিয়েছি, ওদের গল্পে প্রাণ আছে। উত্তর থেকে বয়ে আসা নাতিশীতোষ্ণ হাওয়ায় ঘুম ভাঙা ভোর, হাত দুখানিতে ফুটে ওঠে কিছু অগোছালো প্রশ্ন উত্তর, স্মৃতি রোমন্থনের ভাবনায় এক কাপ চা। 1 দশক ধরে মৃৎশিল্পীর ন্যায় চলছে ভাঙা ঘোড়ার খেলা। বাগানের সদ্য ফুটন্ত কুসুমকলি জানে কত প্রজাপতি পাখা মেলেছে এই আঙিনায়। সময় বয়ে চলে সময়ের দাবিতে, কেউ পাশ কেটে চলে যায়, আবার কেউ আঁকে মনের মণিকোঠায় রোজ। পথের পাশে দাঁড়িয়ে থাকা বকুল বৃক্ষ জানে স্মৃতির ক্যানভাসে জড়িয়ে থাকা রঙিন জলছবির ছায়ায় লুকিয়ে আছে কত সুখ দুঃখের কাহিনী। কচিকাঁচার ভিড়ে কখনো কি নিজেকে হারিয়েছো? কখনো কি ওদের কাছে পৌঁছে দেখেছো ঠিক কতটা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়? ঝিনুকের বুকে মুক্ত কুড়োনো এতটাও সহজ নয়, এতটাও সহজ নয় ছোটদের জগতে নিজের জগৎ গড়ে তোলা। কখনো কি ওদের জিজ্ঞেস করেছো ক্ষতটা ঠিক কতটা গভীর? ওদেরও কষ্ট হয়, ওদেরও মন ভাঙে। ভাঙা হাসি খেলার ঘর, প্রিয় পুতুল হারানোর যন্ত্রণাটা ওদেরও হয়, কিন্তু কেউ খবর রাখে না। যদি কখনো ক্লাসের ফাঁকে সময় পাও, বসো ওদের সাথে আমার মতো, তুমিও বুঝতে পারবে ওদের গল্পেও প্রাণ আছে, ওদের গল্পেও প্রাণ আছে। কবিতা ও কণ্ঠে আমি, মঙ্গলা দত্ত। অসাধারণ কবিতা, প্রতিটি লাইন বিশেষ করে আমার তো মন কেড়েছে। আপনার লেখায় কিন্তু সেটা জাদু আছে। না, এরকম কিছু না। এই যে আপনি আগে আমাকে আসার সময় জিজ্ঞেস করেছিলেন বিষয়বস্তুটা কোথা থেকে চলে আসে, মানে উঠে আসে। আমার কবিতায় বিষয়বস্তুটা ঠিক এরকম হয় যে আমি বসলাম একটা বিষয় নিয়ে লিখবো, আমার কিন্তু ওভাবে কবিতাটা আসে না। আমি ধরুন চলাফেরার মাধ্যমে বা নিত্য কাজকর্মের মাধ্যমে আছি, বা আনমনা মন, মেঘলা আকাশ, প্রকৃতির মাঝখানে আছি, আমার কবি ভাবনাটা জাগ্রত হলে আমি যা আমার মনে আসলো দু একটা পংক্তি লিখলাম নিজের মতো করে। আমি একদিন বৃষ্টি পড়ছিল, স্কুল যাচ্ছি, সকালে আমাদের এই যে গ্রীষ্মের বন্ধের আগে 7:30টার যে মর্নিং শিফটটা ছিল, আমি স্কুল যাচ্ছি, তখন আমার প্রাক্তন ছাত্রছাত্রীরা আমাকে দেখে দুজন পাশ কেটে চলে গেল, কথাও বললো না। মনের মধ্যে একটু লাগলো যে খুব সযত্নে ওদেরকে প্রাথমিক শিক্ষা দিয়ে গড়ে তুলে আজকে ওরা হাই লেভেলে গেছে, হায়ার সেকশনে আছে, পড়াশোনা করছে, একটা বার কথাও বললো না। তৎক্ষণাৎ পেছন থেকে আমার 3 জন ছাত্রী আমাকে জড়িয়ে ধরে, এবং ওই মুহূর্তটা
আমি আমার চোখের জল ধরে রাখতে পারিনি, কারণ সেটা আমার কাছে একটা পরম প্রাপ্তি ছিল। ওরা ধরে যখন জিজ্ঞেস করলো, ম্যাম কেমন আছেন, আপনার কথা খুব মনে পড়ে, আপনাকে খুব মিস করি, সেখান থেকেই কবিতাটা উঠে এসেছে। সত্যিই তো, যে কেউ পাশ কেটে চলে যাচ্ছে মনে রাখছে না। একদম। আমাদের শিক্ষকদের সাথে কিন্তু এটা হয়। একদম আমরা নিজের মতো করে উজাড় করে ছাত্রছাত্রীকে দেই, অনেকেই একটা বয়সের পর আমাদের আর মনে রাখে না, আবার অনেকেই কিন্তু সারা জীবন মনে রাখে। এটা আমাদের কিছুটা আমাদের চারিত্রিক গুণাবলী। কার কাছে আমি কিভাবে প্রকাশ পাচ্ছি সেটাও ডিপেন্ড করছে। একদম সেটা নির্ভর করছে আমার প্রকাশ ভাব এবং যে আমাকে নিচ্ছে, গ্রহণ করছে, তার উপর। যার মনে দাগ কাটতে পারি সে আজীবন মনে রাখছে, কারোর মনে দাগ কাটতে পারছি না, সে পাশ কেটে চলে যাচ্ছে। একদম সেই সুখ দুঃখ থেকে, ছাত্রছাত্রীর খুনসুটি গল্প কথা থেকে এই কবিতাটা উঠে এসেছে। সত্যি তো, আমরা কত গল্প করি ওদের সাথে, কোনোদিন ওদের মনের কথা যে জিজ্ঞেস করব সেই সময়টাও হয়ে ওঠে না, বা আমরা এতটা হ্যাঁ হবে দরকার নেই বলে ছেড়ে দিই। কিন্তু সত্যি কষ্ট তো ওদেরও হয়, ওদেরও গল্প আছে, ওদেরও হাসি কান্না আছে, সুখ দুঃখ আছে। তো ক্লাস শেষে যখন আমরা সময় পাই, তখন যদি ওদেরকে সময় দেই, তখন বোঝা যায় যে সত্যি ওরা যখন আমাদের সাথে গল্প করে, একদম বাস্তব জীবনের কিছু ছবি আমাদের সামনে উঠে আসে। সেখান থেকে কবিতাটা, ওদের গল্পে প্রাণ আছে। আপনার কথা এখনো অপ্রকাশিত, আজকে এখানে আমি পাঠ করলাম। আপনার কথাগুলো খুব ভালো লাগলো। স্বরচিত কবিতা আমরা শুনলাম, এখন অন্যান্য যারা কবিরা আছেন, যাদের কবিতা আপনার ভালো লাগে, কিছু কবিতা যদি আমাদের শোনান। ভালো লাগার মধ্যে তো আমি প্রথমেই বলেছি, কবিগুরু আছেন সর্বশ্রেষ্ঠ স্থানে। আচ্ছা। তারপর শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলাম, তারপর সুকুমার রায়, তারপর আরণ্যক বসু। ওনার কবিতা সত্যি আমার ভীষণ প্রিয়। আরণ্যক বসুর একটা কবিতা আমার কাছে, পুরোটা নেই যদিও, কিছু অংশ আছে, আরণ্যক বসু লিখেছিলেন, মনে থাকবে। আচ্ছা, এটা আমারও কিন্তু পার্সোনাল ফেভারিট একটা কবিতা। আচ্ছা, আধুনিক কবিদের মধ্যে আরণ্যক বসু, জীবনানন্দ দাশ আমার খুব প্রিয় কবি। আধুনিক কবিতার প্রতি টানটা আমার জন্ম নেয় সত্যিকার অর্থে আমি যেদিন বনলতা সেন পড়ি। আমি তখন আমার স্নাতকোত্তরের প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষে ছিলাম, এখন ঠিক মনে পড়ছে না। আমাদের ছিল বনলতা সেন, কবিতাটা ছিল জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা, বনলতা সেন, যেটা আজও পাঠকের মনে করা নাড়ে। আমরা দুটি কবিতাই কিন্তু চেষ্টা করব। প্রথমে শুনবো মনে থাকবে। আচ্ছা, মনে থাকবে। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে। বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা। হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, ক্লান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে। মনে থাকবে। এ জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে। অসাধারণ একটা কবিতা, আমার পার্সোনাল ফেভারিট একটা কবিতা, আমার ভীষণ প্রিয় আরণ্যক বসুর এই মনে থাকবে কবিতাটা। আপনার গলায় বেশ মানিয়েছে কবিতা। না না, এমন কিছু না, আমি চেষ্টা করি বলার, আমি বাচিক শিল্পী নই, আমারও উচ্চারণে অনেক ভুল ত্রুটি থাকে, সেজন্য আমি শ্রোতাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা এবার বনলতা সেন এটা কি শুনতে পারি? নিশ্চয়। এটা আপনার যেমন আরণ্যক বসুর যেটা বললেন আর কি, আরণ্যক বসুর এই মনে থাকবে ছাড়া প্রথম ভালো লাগা আধুনিক কবিতা, যা সেকাল থেকে একাল পর্যন্ত আমার মনে এখনো মনের মণিকুঠায় ভালো লাগার স্থানে। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল
নাটোরের বনলতা সেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার বিদিশার নিশা, মুখ তার সাবস্ত্রীর কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইয়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছে তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে। সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। মুখোমুখি বসিবার বনলতা সেন। খুব ভালো লাগলো এই কবিতা। আমি মনে করি আমাদের ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত মানে একদম মনের একদম মণিকোঠায় আমাদের একটা জায়গা কৈশোরকাল জুড়ে থেকে আছে। শুরু হ্যাঁ, হয়ে হ্যাঁ। আর একদম এখন পর্যন্ত মনের মণিকোঠায় থাকবে চিরকাল। নতুন প্রজন্মের কাছেও আশা করি বনলতা সেন কবিতাটি যুগ যুগ ধরে, দশকের পর দশক ধরে একটা ভালো লাগার স্থান অধিকার করে আছে। আমরা বনলতা সেন কবিতা শুনলাম, আরো দুই একটি কবিতা শুনবো, তারপরেই ভিডিওটা শেষ করব। আম, জীবনানন্দ দাশ, আরণ্যক বসু এদের কথা বলেছি, তবে নারী কবির কথাটা এখনো বলা হয়ে ওঠেনি। যদিও আমার খুব প্রিয় একজন কবি তসলিমা নাসরিন, হুম, হুম। ওনার একটা কবিতা যেটা আমার খুব প্রিয়, ভুল প্রেমে কেটে গেছে 30 বছর, 30 বসন্ত, সরি 30 বসন্ত, সেটা আমি এখন শ্রোতাদের সামনে তুলে ধরছি। আচ্ছা। ভুল প্রেমে কেটে গেছে 30 বসন্ত, তবু এখনো কেমন যেন হৃদয় টাটায়। প্রতারক পুরুষেরা এখনো আঙুল ছুলে পাথর শরীর বয়ে ঝর্ণার জল ঝরে। এখনো কেমন কলকল শব্দ শুনি নির্জন বৈশাখে, মাঘ চৈত্রে। ভুল প্রেমেই কেটে গেছে 30 বসন্ত, তবু বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে অঙ্গার করি। প্রতারক পুরুষেরা একবার ডাকলেই ভুলে যায় পেছনের সজল ভৈরবী, ভুলে যায় মেঘলা আকাশ, না ফুরানো দীর্ঘ রাত। একবার ডাকলেই সব ভুলে পা বাড়ায় নতুন ভুলের দিকে। একবার ডাকলেই পা ভাড়ায় সব ভুলে নতুন ভুলের দিকে। একবার ভালোবাসলেই সব ভুলে কেঁদে উঠি অমল বালিকা। ভুল প্রেমে 30 বছর কেটে গেল, সহস্র বছর যাবে আরো, তবু বোধ হবে না নির্বোধ বালিকার। ভুল প্রেমে কেটে গেছে 30 বসন্ত, 30 বসন্ত। খুব সুন্দর। ধন্যবাদ। আরো একটি শুনি আমরা কবিতা। আপনার প্রিয় যদি কিছু থাকে কবি বা কোনো আচ্ছা, কবিতা যদি প্রিয় থাকে আপনার, যদি শোনাতে চান আমাদের। কবিতা তো খুবই প্রিয় অনেক। কি শুনতে চান, রবীন্দ্রনাথ বলবো নাকি আধুনিক কবির? শুনান আপনার যেটা ইচ্ছা। আচ্ছা, তাহলে রবি ঠাকুরের একটা কবিতা বলার চেষ্টা করছি, যদিও আমি বাচিক শিল্পী নই, কারণ রবি ঠাকুর ছাড়া বাংলা সাহিত্য তো বাংলা অধুরা। সাহিত্যটা অধুরা থেকে যাবে আর কি। একদম। আচ্ছা, রবীন্দ্রনাথের একটা কবিতা, তবু। তবু মনে রেখো, যদি দূরে যাই চলি, সেই পুরাতন প্রেম যদি এককালে হয়ে আসে দুস্মৃত কাহিনী কেবলি, ঢাকা পড়ে নব নব জীবনের জালে। তবু মনে রেখো, যদি বড় কাছে থাকি, নতুনে প্রেম যদি হয় পুরাতন, দেখে না দেখিতে পায় যদি শান্ত আঁখি, পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন। তবু মনে রেখো, যদি তাহে মাঝে মাঝে উদাস বিষাদ ভরে কাটে সন্ধ্যাবেলা, অথবা
শারদ প্রাতে বাধা পড়ে কাজে, অথবা বৎসরান্তে থেমে যায় খেলা। তবু মনে রেখো, যদি মনে পড়ে আর, আখি প্রান্তে দেখা নাহি দেয় অশ্রুধারা। তবু মনে রেখো, যদি মনে পড়ে আর, আখি প্রান্তে দেখা নাহি দেয় অশ্রুধার। ধন্যবাদ। কবির ভাষায় আমি বলবো, আশা করি দর্শকরাও কবিতার জন্য আপনাকে দীর্ঘদিন মনে রাখবেন এই ভিডিও দেখার পর। ভিডিও বেশি লম্বা করব না। যারা ছাত্রছাত্রীরা দেখছে এই ভিডিও, বা অনেক শিক্ষক শিক্ষিকা বা অন্যান্য দর্শকগণ যারা দেখছে এই ভিডিও, যারা সাহিত্য চর্চায় আগ্রহী আছে, বিশেষ করে আবৃত্তি শিখতে চায় এবং পরবর্তীতে বিভিন্ন প্রতিযোগিতা হোক বা মোটামুটি আবৃত্তি যারা করতে চায় আগামী দিনে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বা কি পরামর্শ দেবেন? নিশ্চয়, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বা আমাদের পাঠক সমাজে যারা আবৃত্তি প্রেমী মানুষ, বিশেষ করে যারা বাচিক শিল্পী, তাদের উদ্দেশ্যে প্রথমত আমার শ্রদ্ধা নিবেদন। আমরা যারা সাহিত্য চর্চা করি, লেখালেখি করি, আমাদের লেখাগুলো প্রাণ পায় বাচিক শিল্পীর কণ্ঠে। ওনারা যখন আমাদের লেখাটাকে, আমাদের সৃষ্টিকে ওদের কণ্ঠে স্থান দিয়ে এই সমাজের সামনে তুলে ধরেন, তখন আমরা হই জীবন্ত। আমাদের পাণ্ডুলিপি প্রাণ ফিরে পায়। আমরা তো শুধু লেখলাম, কাগজবন্দি করে আমাদের কিছু স্মৃতির পাতায় রেখে দিলাম আমাদের সৃষ্টি, কিন্তু সেই সৃষ্টিকে যখন কোনো বাচিক শিল্পী নিজের মতো করে, নিজের অনুভবে আমাদের সামনে বাস্তব রূপে তুলে ধরেন নিজের কণ্ঠে, তখন সম্পূর্ণ হয় আমাদের সাহিত্য চর্চা। তো প্রত্যেকজন বাচিক শিল্পী যারা আছেন, যারা আমার এই ভিডিও দেখছেন, সবাইকে আমার কুর্নিশ। আপনারা আছেন বলে আমরা আছি, আপনারা থাকলে আমরা থাকব। আমাদের এই বন্ধনটা যাতে চিরকাল এভাবেই থেকে যায়, এবং এই সাহিত্য চর্চা যুগ যুগ ধরে চলে আসছে, আগামী প্রজন্মের হাতেও যাতে এই সাহিত্য চর্চাটা আমরা তুলে দিতে পারি এবং ওরা সংরক্ষণ করে এই দায়ভার নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। দায়ভার ওদের কাঁধে তুলে দেওয়ার পর ওরাও যাতে আমাদের মতো ভালোবেসে সাহিত্যকে এগিয়ে নিয়ে যায়। ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা যারা সাহিত্য চর্চা করছো, একটা কথা মনে রাখবে, সাহিত্যে প্রাণ আছে। সাহিত্য এমন একটা বিষয় যেখানে তুমি শুধু মাতৃভাষা নয়, প্রত্যেকটা বিষয় পাবে। সমাজ, রাজনীতি, ইতিহাস, বিজ্ঞান, সবকিছু। সাহিত্য সবার কথা বলে। সাহিত্য নিয়ে যারা আলোচনা করেন বা সাহিত্য চর্চা করেন, বা যারা সাহিত্যে বিশেষ করে কবিতা চর্চায় যে ছাত্রছাত্রীরা আছো, তাদেরকে বলছি, কবিতা লেখো। তোমাদের ভবিষ্যতের জন্য আমার শুভকামনা। ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক। তোমরাও সাহিত্যের জগতে তোমাদের স্বাক্ষর রেখে যাও, কারণ একটা সময় পর এই পৃথিবীতে আজকে আছি, কালকে আমরা থাকবো না, কিন্তু আমাদের নামটা সাহিত্যের পাতায় আজীবন থেকে যাবে। প্রজন্মের পর প্রজন্মের কাছে আমাদের এই কবিতার রেশটা লেগে থাকবে। শুধু কবিতা নয়, সাহিত্যের আঙ্গিকে ছোট গল্প, উপন্যাস, নাটক, নিবন্ধ, প্রবন্ধ, সবকিছুই যার যে বিষয়টা ভালো লাগার, সেই বিষয়টাকে ভালোবেসে, তাকে শ্রদ্ধা করে, নিজের মনে স্থান দিয়ে নিজের মতো করে চর্চা করো। দেখবে একদিন ঠিক তোমার স্বাক্ষরটা সাহিত্যের পাতায় থেকে যাবে। সবার জন্য শুভকামনা, বাচিক শিল্পীদের জন্য আমার শ্রদ্ধা। পাঠকদের উদ্দেশ্যে বলছি, আপনারা আছেন বলে আমরা আছি, আপনাদের সাথেও আমাদের এই সম্পর্কটা যেন এইভাবেই চিরকাল থেকে যায়। ধন্যবাদ। আমরা দিদিমণির সাথে অনেক গল্প করলাম, কবিতা শুনলাম। লাস্ট ওনার স্বরচিত একটি কবিতা দিয়ে এই ভিডিও শেষ করব। তো লাস্ট আমাদের কি শোনাবেন? ধন্যবাদ স্যারকে, আমি আর বেশি সময় নেব না। উনি যেহেতু বলছেন শেষ করতে, শেষটা না হয়, এই যে বললাম আমাদের সাহিত্যে সমাজ, রাজনীতি সবকিছুই আছে। সেখান থেকে আমি আমাদের ভারতবর্ষের আশ্চর্য আবিষ্কার নিয়ে একটা কবিতা লিখেছিলাম। আশ্চর্য আবিষ্কার, যা সমস্ত বিশ্বকে শিহরিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে আমাদের ভূস্বর্গ কাশ্মীরে যেদিন উদ্ঘাটিত হয় চেনাব সেতু, সেই চেনাব সেতুকে নিয়ে আমার একটি কবিতা। চলুন আমরা শুনি। নিশ্চয়। চেনাব।
নীল দিগন্তের বুকে জমা মেঘেদের মিছিল ছুঁয়ে ছুটে চলা আশ্চর্যের নাম চেনাব। নতুন ভারতের নতুন ইতিহাস সৃষ্টির আঙিনায় অভিনব প্রাপ্তির আরেকটি নাম চেনাব। স্বর্গারোহণের অন্য নাম চেনাব। হ্যাঁ, ঠিক তাই, স্বর্গারোহণ। ভূস্বর্গ কাশ্মীর, যেখানে মেঘেরা কথা বলে কোনো ডানাকাটা পরীর সাথে, আবার সাদা আঁচলে ঢাকা বুকের উষ্ণ পরশে গা ভাসায় সদ্য প্রেমে পড়া কোনো প্রেমিক। ফুটন্ত কুসুম সম হাসিতে যেখানে দৌড়ে বেড়ায় কোনো ছোট্ট শিশু, যেখানে মায়ের কোল জুড়ে থাকে শান্ত তুষারের মতো কোনো ঘুমন্ত মায়াবী মুখ, সেই ভূস্বর্গ কাশ্মীরে এক পলকে পৌঁছে দেওয়ার নাম চেনাব। নতুন নাম চেনাব। শুধু একটা সেতু নয়, কাক ভরে তুষারপাতে সিক্ত হৃদয়ের জানালায় নতুন দিগন্ত দেখার আরেক নাম চেনাব। যে ভারত থামতে শিখেনি, যে ভারত জানে কিভাবে রুখে দাঁড়াতে হয়, সমস্ত বিশ্ব যখন ক্লান্তির ঘুমে হামি ভরে, ভারত তখন রাত জাগে, ইতিহাস করবে বলে। ওরা যখন ইতিহাস পড়তে ব্যস্ত, ভারত তখন ইতিহাসের মিনারে খোদাই করে সোনালি আভায় নিজের নাম চেনাব, চেনাব, চেনাব। ধন্যবাদ। অসাধারণ কবিতা। ভারতের জয়গানের মধ্য দিয়ে আমরা এই ভিডিওর ইতি টানবো। দিদিমণিকে অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাকে এই পডকাস্টে ডাকার জন্য। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য, এবং ভবিষ্যতে আরো সময় পাবো, আরো আপনার সৃষ্টি আমরা নিশ্চয়ই। শোনার সুযোগ পাবো এই আশা নিশ্চয়ই। রাখছি। দর্শকদের উদ্দেশ্যে বলছি, ভিডিও কেমন লাগলো, দিদিমণির কবিতা কেমন লাগলো, আবৃত্তি কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং যারা সাহিত্য ভালোবাসেন, যারা কবিতা ভালোবাসেন, এই ভিডিওটি তাদের কাছে আপনারা পৌঁছে দিতে সহযোগিতা করবেন। ধন্যবাদ সকলকে। মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, সেটা যেন আমাদের মনে থাকে। আমরা আমাদের মাতৃভাষা চর্চাতে যাতে এক পাও পিছিয়ে না থাকি। এইভাবেই চলুক সাহিত্য। ধন্যবাদ। তো এই কথার মধ্য দিয়ে আমরা এই ভিডিওটির ইতি টানছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আমি ফিরে আসবো। ভালো থাকুন ততক্ষণ। ধন্যবাদ।